লাইভে এসে বিধায়কের সাংবাদিক এবং সংবাদ মাধ্যমকে আক্রমণ, তা নিয়ে সাংবাদিক এবং সংবাদ মাধ্যমের কর্মীরা তীব্র ক্ষোভে ফেটে পড়লে লজ্জায় এবার মাথা লোকাবার চেষ্টা করছেন রামবাবু। নিজের অপরাধ ঢাকতে তিনি আবারও লাইভে এলেন এবং আবারও ভুলভাল বকলেন লাইভে। তার এমন ভাব যেন তিনি ভাজা মাছ উল্টে খেতে জানে না। বললেন তিনি কখনোই সাংবাদিক এবং কোনো সংবাদ মাধ্যম কোনো বা সংবাদ গোষ্ঠীকে আক্রমণ করেননি। রাজ্য জুড়ে নিজের খামখেয়ালিপনায় একের পর এক বহু ঘটনা ঘটিয়ে গেলেও সংবাদ মাধ্যম কেন এইসব কীর্তিকলাপ প্রকাশ্যে নিয়ে আসছে তা নিয়ে ভীষণ ক্ষোভ রয়েছে সূর্যমণিনগর বিধানসভার বিধায়ক তথা রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল মহাশয়। আর এই কারণেই দীর্ঘদিন ধরে সাংবাদিকদের বিরুদ্ধে ঠাড়ে ঠাড়ে মন্তব্য করা তার প্রায় নিত্যদিনের স্বভাবে পরিণত হয়েছে। কিছুদিন আগে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রার সহ বেশ কিছু অধ্যাপক নজিরবিহীন চাকরি কেলেঙ্কারিতে যুক্ত হয়ে পড়ার পর পুলিশের স্পেশাল ব্রাঞ্চ যখন বিশ্ববিদ্যালয়ের ভেতরে এবং বাইরে তদন্তের কাজ শুরু করে তখন তার মেজাজ আচমকা বিগড়ে যায়। রাজ্যে রয়েছে বিজেপি সরকার, তিনি নিজে খোদ সেই বিজেপি বিধানসভার উপাধ্যক্ষ। এখানেই শেষ নয়, তিনি নিজেকে রাজ্য বিজেপির আদি সদস্য বলে অহরহ পরিচয় দিয়ে থাকেন এবং তিনি নিজে মাঠে না নামলে যে এই বিজেপি সরকার রাজ্যে ক্ষমতায় আসতে পারত না তাও বুক বাজিয়ে এখানে সেখানে ঘোষণা দিয়ে থাকেন। তা সত্ত্বেও সেই বিজেপি সরকার চোর ধরতে তদন্তে নামলে তার মতো খাঁটি সৎ বিজেপির কেন তিনি তার দাবি মত স্বয়ং তার নিজের একক হাতে ক্ষমতায় আনা বিজেপি সরকার কর্তৃক চোর ধরতে পাঠানো সরকারি উর্দিধারী পুলিশকে ছাও ছাড়িয়ে নেবার হুমকি দিয়ে তদন্ত বন্ধ করে দেন তা নিয়ে সূর্যমণিনগরের পাশাপাশি গোটা রাজ্যেই রহস্য ছড়ালেও তিনি নির্বিকার। সাংবাদিকরা সেই রহস্যের জাল ছিঁড়ে সত্য সামনে আনতেই তার আক্কেল গুরুম হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় সাংবাদিকদের বিরুদ্ধে কুৎসিত পোস্ট দিয়ে তিনি তার একান্ত অনুগতদের দিয়ে শুরু করে দেন কুৎসা প্রচার। কাহিনী এখানেই শেষ হলেও হয়তো জল এতটা গড়াতো না, কিন্তু তিনি তো আবার আদি বিজেপি। যতক্ষণ পর্যন্ত তারা রাস্তার কলঙ্ক তুলে এনে দলের গায়ে মাথায় না মাখাচ্ছেন ততক্ষণ তার শান্তি কোথায়? অতএব এবার তিনি সোশ্যাল মিডিয়ার লাইভে এসে শুরু করে দিলেন কুৎসা প্রচার। আর এবারের প্রচারে তার হাতিয়ার আর বিশ্ববিদ্যালয় নয়, বরং রাজ্যে সদ্য স্থাপিত এক মেডিকেল কলেজ। আদতে মনের মধ্যে বিশ্ববিদ্যালয় সংক্রান্ত ক্ষোভ জমে থাকলেও বাইরে বলার জন্য তিনি ব্যবহার করলেন মেডিকেল কলেজটির নাম। আর তার নিজের মতো করে তৈরি এই কূটনৈতিক চালে আবারও সামনে নিয়ে এলেন বেশ কিছু সংবাদ মাধ্যমের নাম। অত্যন্ত কুৎসিতভাবে প্রায় বিনা কারণে তিনি রাজ্যের প্রথম সারির কিছু সংবাদ মাধ্যমকে লাইভে বসে গালিগালাজ করলেন। নিন্দুকেরা বলে পুলিশি তদন্তে বিশ্ববিদ্যালয়ের চাকরিগুলো শির হয়ে যাওয়াতেই পুলিশ, সাংবাদিক, সরকার সহ সবার বিরুদ্ধেই গোসা উঠলে বাহুবলী এই বিধায়কের। বিশেষ করে সাংবাদিকদের লেখালেখির কারণেই যেহেতু চাকরিগুলো আপাতত সিল হয়ে গেছে, তাই চূড়ান্ত এই রাগের বহিঃপ্রকাশও ঘটে সাংবাদিক তথা সংবাদ মাধ্যমগুলোর উপর। এটা তার পাপ ধামাচাপা দেবার একটা প্রচেষ্টা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে প্রথমবার লাইভে এসে সাংবাদিকদের এবং সংবাদ মাধ্যমের গোষ্ঠীর ষষ্ঠী পূজা করলেও এ নিয়ে যখন তীব্র সমালোচনা শুরু হয় তখন আবার তিনি লাইভে এসে 180 ডিগ্রি পাল্টে গেলেন। প্রথমবার লাইভে সংবাদ মাধ্যমের বিরুদ্ধে কদর্য সুর চড়ানো রামপ্রসাদ রবিবার ফেসবুক লাইভে এসে ঢোক গিলে দাবি করলেন তিনি সংবাদ মাধ্যমকে কিছু বলেননি। বিধানসভার দ্বিতীয় গুরুত্বপূর্ণ পদ উপাধ্যক্ষের আসনে আসীন হয়েও নিজের বিশিষ্ট পদমর্যাদা ভুলে রামপ্রসাদ পাল নিজের সামাজিক মাধ্যমকে ব্যবহার করে নিজ দলের নেতা নেত্রী বা সহকর্মীদের কটূক্তি করতে কখনোই পিছু পা হননি। অত্যন্ত উপাধ্যক্ষের মতো সম্মানিত পদে বসে যে আচরণ শোভা পায় না সেটুকু বোঝার বোধ বুদ্ধি হয়তো ঈশ্বর তাকে দেননি। আর এই আচরণ সীমা ছাড়িয়ে খোদ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের গায়ে লাগতেই এবার ফুঁসে উঠেছে সংবাদ মাধ্যম। ফলে এবারের কটূক্তিতে চারিদিকে উঠেছে প্রতিবাদের ঝড়। চাপ সৃষ্টি হয়েছে তার নিজ দলের তরফ থেকেও। আর এ নিয়ে চাপ বাড়তেই রাতারাতি ভোল বদল করে ঢোক গেলার চেষ্টা করলেন রামপ্রসাদ বাবু।
নিজেই নিজের সামাজিক মাধ্যমে এসে জানালেন তিনি নাকি কোনো সংবাদ মাধ্যমের নামে বা কোনো সাংবাদিকদের নামে কিছু বলেননি। তবে এদিন ঢোক গিলতে গিয়েও একাধিকবার ছন্দ হারিয়েছেন তিনি। দলের তথাকথিত আদি নেতার দাবিদারি রামপ্রসাদ পালদের সাংগঠনিক দক্ষতা কতটা সেটা এই রাজ্যের মানুষ ভালোভাবেই জানে। গোটা রাজ্যে সাকুল্যে সতিনেক নেতাকর্মী নিয়ে দলকে কার্যত সাইনবোর্ড সর্বস্ব করে রাখা আর 1.5 থেকে 2% ভোট পকেটে ঢুকিয়ে বামেদের আশ্রয়ে নিশ্চিত আরামের দিন গুজরান করা ছাড়া যে অন্য কোনো সংগ্রাম রামবাবুদের ছিল না, তাই রাজ্যের মাতৃদুগ্ধ খাওয়া বাচ্চারাও জানে। বলা বাহুল্য, অবাম ভোটে বিভাজন তৈরি করে সুখ শান্তিতে রাজ্যের মস্তদে বহু বছর টিকে থাকার জন্যই রামবাবুদের মতো নেতাদের সিপিএম তখন ব্যবহার করত। ফলে রামবাবুদের মতো ব্যবসায়ী নেতাদের বহু গোপন ব্যবসার খবর সিপিএম এর অন্দরে থাকলেও অবাম ভোট ভাগের আরকাঠি হিসেবে ব্যবহারের জন্যই সিপিএম কখনো তাদের ঘাটায়নি। আর কে কি করত সেটাও এই রাজ্যের মানুষ অবগতিতেই রয়েছে। রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তন যে ঘটেছে ভাজপার কেন্দ্রীয় নেতৃত্বের বিশেষ উদ্যোগে তা স্বীকার করার মধ্যে কোনো হীনমন্যতা থাকা উচিত নয়। বিশেষ করে উন্নয়ন পুরুষ হিসেবে নরেন্দ্র মোদীর নাম তখন ভারতবর্ষের প্রতিটি যুবক যুবতীর মুখে মুখে ঘুরছে। অন্যদিকে দীর্ঘ একঘেয়ে শাসনে স্থবির তথা নতুনত্ববিহীন প্রশাসনিক অবস্থানের কারণে বামফ্রন্ট হারিয়েছে তার চিরাচরিত কারিশমা। ফলে রাজ্যে ভাজপার সম্প্রসারণ শুরু হয় দ্রুত গতিতে। এর মধ্যে কংগ্রেসের প্রথম সারির নেতা বিধায়করা দলে দলে বিজেপিতে সামিল হতেই এবং বামেদের একটি বিশেষ মহল গোপনে ভাজপার প্রতি সমর্থন যোগাতেই রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি রাতারাতি পাল্টে যায়। আর আচমকা ঘনিয়ে ওঠা এই গেরুয়া ঝড়ের পেছনে যে রামপ্রসাদ পালদের কোনো ভূমিকা ছিল না তা রাজনৈতিক ও বরিষ্ঠ সংবাদ মাধ্যম মহলের সবার কাছে স্ফটিকের মতো স্পষ্ট। তা সত্ত্বেও সভা সমিতি, চায়ের আড্ডা কিংবা নিজস্ব লাইভ টেলিকাস্টে বসে ত্রিপুরা রাজ্য জয়ের মূল কারিগর নরেন্দ্র মোদী, অমিত শাহদের নাম উল্লেখ না করে, ভাজপার সার্বিক কেন্দ্রীয় প্রয়াসের কথা উল্লেখ না করে, এমনকি বিপ্লব দেব, রাজীব ভট্টাচার্যদের কৃতিত্বকেও ছোট করে যেভাবে তিনি শুধুমাত্র নিজেকেই একমাত্র আদি নেতা ও সংগ্রামী নেতা হিসেবে দাবি করে থাকেন তা শুধু শ্রুতিকটু নয়, চরম মিথ্যেও বটে। এতদূর সত্ত্বেও আদি নেতাদের একজন হিসেবে দল তাকে অবজ্ঞা না করে মতভেদ সত্ত্বেও সূর্যমণিনগর বিধানসভা থেকে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দিয়েছে। মোদী, অমিত শাহদের নিজ হাতে তৈরি করা অনুকূল পরিস্থিতি আর প্রতিষ্ঠান বিরোধী হওয়াতে 2018 ভোটে তিনি বিধায়ক হয়ে যান। কিন্তু বিধায়ক হতেই রামপ্রসাদ পালের ক্ষমতার জোর বেড়ে যায়। মন্ত্রী ছিলেন বছরখানেক সময়, সে সময় মন্ত্রিত্ব পালনে কতটা দক্ষতার পরিচয় দিতে পেরেছেন তাই জানেন রাজ্যবাসী ও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এই নিয়েও বাজারে রয়েছে বহু হাস্যকর গুঞ্জন। বিধায়ক পদ পাওয়ার পর এখন অবধি যে তিনি শুধু এই পদকে পর্যায়ক্রমে উপভোগ করে চলছেন এমন অভিযোগ কুশাভাও ভবন চত্বরে কান পাতলেই শোনা যায়। রাজ্যে অবস্থান করে সূর্যমণিনগর এলাকার দরিদ্র মধ্যবিত্ত মানুষের সুবিধা অসুবিধা ঘনিষ্ঠভাবে লক্ষ্য করার চেয়ে যে বহিরাজ্যে বিলাসবহুল ভ্রমণই তার একমাত্র কাম্য, তা শুধু কুশাভাও ভবন নয়, সূর্যমণিনগরের বিধ্বস্ত জনগণ ও বিলক্ষণও জানে। উপাধ্যক্ষ হওয়া সত্ত্বেও এবারের বাজেট অধিবেশনে তাকে কচিত কদাচিৎ দেখা গেছে। অধ্যক্ষের অবর্তমানে উপাধ্যক্ষ সভা পরিচালনার দায়িত্ব নেন বলে সাংবিধানিক প্রথা থাকলেও উপাধ্যক্ষের নিয়মিত অনুপস্থিতিতে প্রায় বাধ্য হয়ে অধ্যক্ষ মহোদয় বিধায়কদের দিয়ে সভার কাজ চালিয়ে গেছেন। শুধু এটুকু হলেও চলত, কিন্তু এত কমে থেমে থাকার পাত্র তো রামবাবু নন। রাজ্যের যে কোনো বিষয়ে মাথা গুলিয়ে সংবাদ মাধ্যমকে কদর্য কটূক্তি করা বা হুমকি দেওয়া তার নিত্য নৈমিত্তিক স্বভাবে পরিণত হয়েছে। প্রথম দিকে শান্তিনিকেতন মেডিকেল কলেজের রাজ্যে প্রবেশ নিয়ে সংবাদ মাধ্যম মুখর হতেই তার শরীরে ফোসকা পড়া শুরু হয়। পরে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের লাগাম ছাড়া চাকরি বন্টন তৎসংক্রান্ত কেলেঙ্কারি নিয়ে স্বয়ং মুখ্যমন্ত্রীর নির্দেশে স্পেশাল ব্রাঞ্চ ও গোয়েন্দা পুলিশের তৎপরতা শুরু হতেই সংবাদ মাধ্যম স্বাভাবিকভাবেই সক্রিয় হয়। আর তখনই তার গাত্রদাহ পুনরায় জেগে ওঠে। ক্রমাগত চোটপাট ও হুমকির মধ্যে দিয়ে তিনি শুধু পুলিশকেই ভয় দেখাবার চেষ্টা করলেন না, রক্তচক্ষু দেখিয়ে কদর্য কটূক্তি করলেন সংবাদ মাধ্যমকেও। রবিবার সোশ্যাল মিডিয়ার লাইভে এসে তিনি যখন তার অতীত নিজস্ব বাচন ভঙ্গিতে এই তথ্য জানালেন যে বিশ্ববিদ্যালয়ের বিষয়ে তার কোনো দাড়ি কমা স্বার্থ নেই,
তখন রাজ্যবাসী সবিনয়ে জানতে চাইল যে আদি বিজেপি হওয়া সত্ত্বেও তাহলে কোন কারণে বিজেপি সরকার ও বিজেপি মুখ্যমন্ত্রীর নির্দেশে বেনিয়ম খুঁজতে আসা সরকারি গোয়েন্দা পুলিশকে তিনি কার স্বার্থে ধমকে চমকে ফেরত পাঠালেন। রাজ্যের গর্ব একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়টি গোল্লায় যাচ্ছে দেখে সাংবাদিকরা যখন কলম ধরেছেন, তখন কার স্বার্থে তিনি তাদের কদর্য আক্রমণ করে তার নিরস্ত করতে চাইলেন? কার স্বার্থে সংবাদ মাধ্যমের সম্পাদকের, পত্রিকা বিক্রেতার, দালাল ইত্যাদি নামে অভিহিত করে দলীয় পেটোয়া চামচাদের উস্কে দিয়ে সোশ্যাল মিডিয়ায় তাদের বিরুদ্ধে নির্লজ্জ আক্রমণ শানালেন? গত 2 দিনের ভিডিও বার্তায় সংবাদ মাধ্যম ও সম্পাদকের বহু আপত্তিকর শব্দ ব্যবহার করে অপমানিত করার পর রবিবার শেষ বেলাতে ফের লাইভে এসে সবকিছু আবার অস্বীকার করলেন। এসব মিথ্যাচার কিসের স্বার্থে মহাশয়? বিধানসভার একজন সম্মানিত উপাধ্যক্ষকে ইতিপূর্বে এতটা মিথ্যাচার করতেও তো কেউ কোনোদিন দেখেনি। বিশ্ববিদ্যালয়ে কোনো দাড়ি কমার স্বার্থ না থাকলে কিসের স্বার্থে এসব অহেতুক প্রগবতার বিন্যাস? দলের অন্দরের খবর তার বক্তব্যে সন্তুষ্ট নয় দল। বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার পর পরিষদীয় নেতা নির্বাচনের বৈঠকে তার কি ভূমিকা ছিল তা যেমন এখনো রাজ্যের মানুষের স্মৃতিতে উজ্জ্বল, তেমনি তার কয়েকটি অসংযত ফোরালাপ সংবাদ মাধ্যমের স্মৃতি থেকে মুছে যায়নি। শহরের বুকে হঠাৎ বিশাল বাড়ি, আভিজাত্য হোটেল থেকে শুরু করে 2500 কানের চা বাগান, সবকিছু নিয়েই জনমানসে রয়েছে হাজারো প্রশ্ন। সংবাদ মাধ্যমের বিরুদ্ধে অকারণে আক্রমণে এমনি বহু তথ্য অনেকের আস্তিনের তলা থেকে বের করে সংবাদ মাধ্যমের অফিসে পৌঁছে দিতে শুরু করেছে। শুধু সংবাদ মাধ্যম নয়, সূর্যমণিনগর কেন্দ্রের বহু সজ্জন ও ভদ্র ভাজপা নেতাও এখন ভীষণ ক্ষুব্ধ। অকথ্য ভাষায় গালিগালাজ শুধু নয়, উন্নয়নের কুয়োয় আটকে থাকা সূর্যমণিনগরের জীবন এখন সত্যিই অসহায়। আগামীতে আনুপূর্বিক বর্ণনা উঠে আসবে সংবাদ মাধ্যমের পাতায় পাতায় ও চ্যানেলগুলোর রূপালী পর্দায়। তো আমি ওই দিন বলেছি যে আমরা যারা বাধাবিঘ্ন সৃষ্টি করেছিলাম আমাদের ক্ষমা চাওয়া উচিত, বা আমি তাদের পক্ষ থেকে আমি দুঃখিত, ক্ষমা চেয়ে নিচ্ছি। এখানে আমার কোনো মাথাই নেই যে কোনো প্রকার কোনো সাংবাদিক বা কোনো প্রকার কোনো সংবাদ সংস্থা এখানে আমি উল্লেখ করেছি। আমি কোনো প্রকার কোনো সংবাদ সংস্থা বা কোনো সাংবাদিকের নাম উল্লেখ করিনি। এখন প্রশ্ন হচ্ছে, আমি গতকাল যে আমি একটা লাইভে এসেছি, আমি কোনো সাংবাদিক বা কোনো সংবাদ সংস্থার বিরুদ্ধে কিন্তু কোনো কথা বলিনি, একটিও কটু কথা বলিনি। আমি বলেছি একটা পেজের বিষয়ে, একটা পেজ থেকে আমার বিরুদ্ধে বলেছে আমি নাকি ত্রিপুরাবাসীর কাছে ক্ষমা চাইতে, আমি নাকি ওখানে ক্ষমা চাওয়ার জন্য বলেছি। কোথায় ক্ষমা চাওয়া, কাকে ক্ষমা চাওয়া, কি ধরনের ক্ষমা চাওয়া আমি তো জানি না, আমি কি ব্যাপারটা কোথায় হলো। এবং এই পেজটা থেকে বিগত 15 দিন যাবৎ আমাকে ইন্ডিকেট করে, প্রায় সময়ই লেখালেখি করে, আমি এগুলিকে এড়িয়ে যাচ্ছি। কিন্তু গতকাল যেইভাবে আমাকে অ্যাটাক করেছে, ওনার অ্যাকাউন্ট থেকে, ওনার পেজ থেকে, একজন ব্যক্তি হিসাবে, যেহেতু একটা অ্যাকাউন্ট বা পেজ হচ্ছে একজন ব্যক্তি, এটা কোনো সংবাদ সংস্থা নয়, এটা কোনো সাংবাদিক হিসাবে নয়। আর যদি এরকম হয় তাহলে আমার তো একটা পেজ আছে, তাহলে আমার পেজ কি সংবাদ সংস্থা হয়ে গেল? না আমি একজন সাংবাদিক হয়ে গেলাম? তা তো না। কিন্তু যেহেতু আমি একটা পেজের বিষয় নিয়ে আমি উল্লেখ করেছি, এবং এই পেজ কে চালায় সেটা আমি জানি না, আমি পেজের নামটা উল্লেখ করেছিলাম, এবং এই পেজে উদ্দেশ্যমূলকভাবে যে আমাকে হেয় করার জন্য, আমার বদনাম করার জন্য যারা উদ্দেশ্যমূলকভাবে লেখাটা লিখেছে, আমি
উনাদেরকে বলেছি। হ্যাঁ, যেহেতু ওই পেজ থেকে বিগত 10-15 দিন যাবৎ আমার বিষয় নিয়ে উনি ইন্ডিকেট করে বলছে, আমাকে লিখছে, প্রায় সময় পোস্ট করছে, তো সুতরাং কালকে আমার বাদন ছুটে গিয়েছিল। কিন্তু সেটাকে সাংবাদিক বা কোনো ব্যক্তি সাংবাদিক বা কোনো সংবাদপত্র সংস্থা যেভাবে জড়িয়ে আজকে কিছু 1-2টা পেপারে লিখেছে, এটা সম্পূর্ণ ভুল। আমি কেন সংবাদ সংস্থা বা কোনো সাংবাদিক বিরুদ্ধে যাব? কি আমার দরকার আছে? কারণ সাংবাদিক ভাইদেরকে আমরা প্রতিদিন রাত পোয়ালেই ওনারাই আমাদেরকে জন্য লেখালেখি করে, আমরা সেটাকে নিয়ে আমরা এগিয়ে যেতে পারি। এখন প্রশ্ন হচ্ছে, আমি যেখানে কোনো সাংবাদিক বা কোনো সংবাদ সংস্থার নামই বলিনি, সেটা কি করে হয় যে আমি সংবাদ সংস্থার বিরুদ্ধে আমি কথা বলেছি? আমি এই বিষয়টা আমি আপনাদের কাছে জানতে চাই এবং বিচার চাই যে আমার বিরুদ্ধে যেভাবে আজকে কুৎসা লেখালেখি হচ্ছে একটা পেজ থেকে, হয় কয়েকজন সাংবাদিক নামে তারা কলঙ্কিত, তারা সাংঘাতিকভাবে নিজেদেরকে, তারা এমন একটা জায়গায় তারা এখন নিজেদেরকে ভাবে, মনে হয় তারাই এই রাজ্য চালাচ্ছে, তারাই এই রাজ্যের সমস্ত হনুর মালিক, তাদের কথায় আমাদের উঠতে হবে, বসতে হবে। তাদেরকে যদি আমরা পাশে না থাকি বা তাদেরকে যদি খুশি না করতে পারি, তাদের কথা মতে যদি আমরা তাদের পছন্দ অনুযায়ী তাদেরকে কিছু দিতে না পারি, আমরা তাদের কাছে অনেক বাহুবলী হয়ে যায়। কখনো বিভিন্ন নামে আমাদের নামে তারা বেনামে নামে ঘুরিয়ে গাড়িয়ে পত্র পত্রিকায়, বিভিন্ন মিডিয়ায়, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তারা লেখালেখি করে। যারা বিগত দিনে এই ধরনের নিচু স্তরের কয়েকজন সাংবাদিকরা যখন সাংবাদিকের নামে তারা সাংঘাতিক বলি, আমি তাদেরকে সাংবাদিক বলি না, কারণ তারা সাংবাদিকের তাদের যোগ্যতা নেই। তারা শুধু তাদের জীবনের চাহিদা পূরণের জন্য এই জগতে এসছে। তারা জনগণের স্বার্থে কিন্তু তারা সাংবাদিকতার নাম লেখায়নি, এবং তাদের কাজ হচ্ছে কারোর বিরুদ্ধে লেখায় উদ্দেশ্যমূলকভাবে, নতুবা কারোর পক্ষে লেখা উদ্দেশ্যমূলকভাবে। হয় সরকারের বিরুদ্ধে লিখবে, নতুবা কারোর ব্যক্তির বিরুদ্ধে লিখবে, নতুবা আমাদের দলের বিরুদ্ধে লিখবে। অর্থাৎ তারা নিজেদেরকে পুরো তারা তাদের হাতেই সমস্ত আইন, তারা সব জানে। এখন কিছু কিছু ব্যক্তি, আমাদের বর্তমান সরকারের কিছু ব্যক্তিদের সাথে মিলেমিশে হাত মিলিয়ে কিছু কিছু আমাদের নেতৃবৃন্দর সাথে হাত মিলিয়ে তারা তাদের স্বার্থের জন্য তারা এই ধরনের নোংরা মানসিকতায় কাউকে তারা খুশি করতে চায়, কাউকে তারা, এটা হচ্ছে, এটা ঠিক নয়। দু একটা পত্র পত্রিকায় যেভাবে লেখালেখি করছে, সেটা আসলে বাস্তবে সঠিক নয়, এবং তাদের কাছে কোনো প্রকার কোনো ধরনের কোনো প্রমাণপত্র নেই। অনেককে আমি জিজ্ঞেস করেছি, যদি কোনো প্রমাণপত্র থাকে আমাকে বলুন, কারণ যেহেতু সেটা আমার এলাকা হচ্ছে, সেটা যেন আর এগুতে না পারে। না, দেখলাম উদ্দেশ্য অন্যটা। উদ্দেশ্য হচ্ছে এখানে এত বড় একটা ইন্ডাস্ট্রি হবে, এখানে আমাদের ভাগে কিছু থাকবে না, সেটা হতে পারবে না। সুতরাং কিছু করতে হবে, কিছু আমাদেরকে দিতে হবে। এইগুলি একটা পুরানো একটা কালচার ছিল। তারা যখন তখন দু একটি পত্রিকা বিক্রেতা এবং 1-2টি টিভি চ্যানেল
তাদের ইচ্ছা মতে তারা অসত্য খবর পরিবেশন করে, মানুষকে বিভ্রান্ত করে, জনগণকে বিভ্রান্ত করে। তারা দেখাতে চায়, দেখো আমরা কি না পারি, আমরা কত বড় হনু আমরা জেনে নাও। আজকে একজন চ্যানেল, ইলেকট্রনিক চ্যানেল মিডিয়ার পোস্ট থেকে, পেজ থেকে পোস্ট করেছে যে উপাধ্যক্ষ ক্ষমা চাইতে হবে। আমি জানি না উনার মাথায় এত বড় অশুভ চিন্তা কোথা থেকে আসলো। আমি ভগবানের কাছে প্রার্থনা করব উনার মাথায়, উনার বুদ্ধি যেন সম্পূর্ণ সুবুদ্ধি হয়। আমি নোংরা মানুষের সাথে কথা বলবো, পক্ষ হয়ে কথা বলবো, যারা নিচু স্তরে, যারা মিথ্যে কথা বলে, যারা অসত্যকে সত্য বলতে চায়, সত্যকে অসত্য বলতে চায়, তাদের হয়ে আমি কেন কথা বলবো? তো আমাকে নিয়ে হেডলাইন্স পোস্ট এবং তার খবরে দেখিয়েছে আমি নিঃশর্তে ত্রিপুরাবাসীর কাছে ক্ষমা চাইতে। আমি 100 বার ত্রিপুরাবাসীর কাছে আমি ক্ষমা চাইব। কেন চাইব না? আমার ত্রিপুরাবাসী আমার কাছে ভগবান। কিন্তু উনি যে কথাটা বলেছে, উনি কত বড় ব্যক্তি, উনি আমাকে অর্ডার করছে আমি ক্ষমা চাইতে। উনি কে? উনি ত্রিপুরা রাজ্যের কি? আমি উনাকে প্রশ্ন করতে চাই, আপনি কে? আপনাকে ক্ষমতা দিয়েছে কে? আপনি এই রাজ্যের কত বড় হনু? আপনার মতন একটা 2 টাকার টিভি চ্যানেল আপনি চালিয়ে আজকে কত টাকা, কোটি কোটি টাকা অবৈধভাবে কামিয়েছেন, এটা ত্রিপুরাবাসী জানে। আপনি ভাববেন না আপনার একটা পত্রিকা আছে, একটা টিভি চ্যানেল আছে, সেই দিয়ে রামপ্রসাদ পালকে হিলিয়ে দিবেন। রামপ্রসাদ পাল এত হিলার ব্যক্তি নয়। কারণ রামপ্রসাদ পাল আজ থেকে 35 বছর 38 বছর আগে থেকে সিপিএম কংগ্রেসের বিরুদ্ধে কাজ করে, সাহসিকতার সাথে কাজ করে বিজেপি তৈরি করেছে এই রাজ্যে। আর আপনারা এখন এসে বিজেপি দালালি করছেন মশাই। আপনারা শুধু বিজেপির দালালি করছেন। আপনারা কোনো বিজেপির সংগঠন করেন না, আপনারা কোনো বিজেপির শুভাকাঙ্ক্ষী নয়। আপনারা হচ্ছেন এক প্রকার দালাল। আপনারা যাদের দ্বারা তৈরি হয়েছিলেন, আপনারা তাদেরকেও আজকে চিনেন না। আপনাদেরকে যারা এই আগরতলায় আপনাদেরকে জন্ম দিয়েছে, আপনাদের একই অঙ্গে কত রূপ। যখন যার কাছে যে মধু পাচ্ছেন সে আপনাদের কাছে ভগবান, আর যার কাছ থেকে মধু খেয়ে চুষে শেষ করে দিয়েছেন তার আর দাম নেই আপনাদের কাছে। যাই হোক, আমি এখানে আর যাচ্ছি না। আমি শুধু বলছি, আপনি কোন হনু? পড়াশোনা জানেন না, কানে শুনেন না, চোখে দেখেন না আমি কি বলেছি। কিন্তু এই যে হনুরা এই শান্তিনিকেতন মেডিকেল কলেজের পিছে লেগে লেগে কিছুই করতে পারেনি, এখন তারা আমাকে বলছে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। আমি এই যে মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ার যে হনু, তার মতো ব্যক্তি ত্রিপুরা রাজ্যের মানুষ তো আপনাদেরকে পুছে না। এখন আপনারা অনেক দালালি করেছেন, এখন আর পোষায় না। আমি বলবো, হাত জোর করে আপনাদেরকে বলছি, আপনারা এইসব মানসিকতা থেকে দূরে সরে যান, দূরে সরে যান। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।